কোনোভাবেই অস্বীকার করা যাবে না যে সাংবাদিকতার উপর, স্বাধীন সাংবাদিকতার উপর প্রভাব ফেলছে। এখনো পর্যন্ত এ ধরনের উন্মুক্ত আলোচনা আর কেউ আয়োজন করেছেন বলে আমি শুনিনি, বা আমার সে সংক্রান্ত রিপোর্ট পড়ার সৌভাগ্য হয়নি। সে কারণে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের আর কোনো কাউকে সম্বোধন করে সময় নষ্ট না করে আমি আমার বক্তব্যে চলে যাই। এবছরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য ছিল যে সাহসী নতুন দুনিয়ায় সাংবাদিকতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব। বাস্তবতা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক। এবছরেই প্রথম 4 মাসে 15 জন ফিলিস্তিনি সাংবাদিক প্রাণ হারিয়েছেন এবং ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়নের তথ্য মতে 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা 200 জন। এই যে সাংবাদিক এত সংখ্যক মারা গেলেন, এই ট্র্যাজেডির পেছনে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে বিশ্ব শক্তি যারা নিজেদেরকে মুক্ত বিশ্বের, মুক্ত চিন্তার এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার চ্যাম্পিয়ন হিসেবে দাবি করেন, তারা কিন্তু নীরবতা পালন করছেন শুধুমাত্র এই সাংবাদিকদের ফিলিস্তিনি পরিচয়ের কারণে। এ কথা বলার অপেক্ষা রাখে না যদি অন্য কোনো পশ্চিমা সাংবাদিক সেখানে প্রাণ হারাতেন, তাহলে কি পরিমাণে বিক্ষোভ আমরা দেখতাম, কি পরিমাণে ক্ষোভ আমরা দেখতাম। তো এই ধরনের একটা দ্বৈত নীতি আছে, এটা অস্বীকার করা যাবে না। তার চেয়েও উদ্বেগজনক বিষয় যে এই যে ইসরায়েলি সামরিক বাহিনী যে নিষ্ঠুরতা চালাচ্ছে, যে গণহত্যা তুল্য হত্যাকাণ্ড চালাচ্ছে, তার পেছনে তারা কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তার এআই এর প্রযুক্তি ব্যবহার করছে। এবং এই এআই প্রযুক্তি কারা দিচ্ছে? পশ্চিমা বিশ্বের দেশগুলোই দিচ্ছে, মুক্ত গণতন্ত্রের দেশগুলো থেকেই তারা পাচ্ছে। আরও ওই সমস্ত দেশের যে বৃহৎ প্রযুক্তি কোম্পানি, তারা এগুলো সরবরাহ করছে। সুতরাং আমরা যখন আলোচনা করব যে সংবাদ মাধ্যমে স্বাধীনতার ক্ষেত্রে, মুক্ত সংবাদ মাধ্যম, সংবাদ চর্চার ক্ষেত্রে এআই নিয়ে আমাদের কথা বলতে হবে, বা এআই এর কথা চিন্তা করতে হবে যে এআইকে আমরা কিভাবে সৃজনশীলভাবে ব্যবহার করতে পারি, তখন কিন্তু এআই এর সামরিক ব্যবহার, বিশেষ করে মানুষের কণ্ঠ বন্ধ করার জন্য, সংবাদ মাধ্যমের সাংবাদিকদেরকে টার্গেট করার জন্য, সে প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই এবং সেটা উচিত হবে না। আমরা এআই এর এই কথার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে যদি বিশ্বের অন্যান্য দিকটায় তাকাই, তাহলে এখন সাংবাদিকতা সবচাইতে বড় হুমকির মুখে পড়ছে কোত্থেকে? সেটা মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে অভিষেক তথাকথিত মুক্ত বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতার সংজ্ঞাকে পুনর্নির্ধারণ করেছে। প্রথম 100 দিনে ট্রাম্প প্রশাসন মতাদর্শগত কারণে ভয়েস অফ আমেরিকা এবং ন্যাশনাল পাবলিক রেডিও এনপিআর এর মতো রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত সম্প্রচার মাধ্যম বন্ধ করে দিয়েছেন। হোয়াইট হাউসের তালিকা থেকে অপছন্দের সাংবাদিকদের বের করে দিয়েছেন এবং মূলধারা সংবাদ মাধ্যম বাদ দিয়ে উগ্র ডানপন্থী মাগা মতাদর্শের অনুগত প্রান্তিক গণমাধ্যমগুলোকে সেখানে জায়গা দেওয়া হয়েছে। প্রথম মেয়াদে সাংবাদিকদের গণশত্রু হিসাবে অভিহিত করা ট্রাম্প তার সাংবাদিকতা বিরোধী অভিযান এবার আরও জোরদার করেছেন। এটি আর বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৈশ্বিক স্বৈরাচারী প্রবণতারই অংশ। বিশ্বের নানা জায়গায় স্বৈরাচারী প্রবণতা মাথা চাড়া দিচ্ছে এবং এটা তারই অংশ। এটা অন্যান্য স্বৈর শাসকদেরও উৎসাহ দেবে এবং যা গণমাধ্যমের দমন পীড়নের যৌক্তিকতা হিসাবে ব্যবহৃত হবে। ক্ষমতাচ্যুত স্বৈর শাসক শেখ হাসিনা যদি এখনো ক্ষমতায় থাকতেন, তাহলে আমি নিশ্চিত যে তিনি ট্রাম্পের এই নীতিকে ভিন্নমত দমন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের পক্ষে নজির হিসাবে ব্যবহার করে যুক্তি দাঁড় করাতেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, গতকালকে নিউ এজ পত্রিকাটা বের করে দেখবেন, তিনি সেখানে একটা কার্টুন ছাপা হয়েছিল। সেই কার্টুনের বিষয়বস্তু ছিল যে শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ যে নিষ্ঠুরতা দেখিয়েছিল তখনকার আন্দোলন দমন করার জন্য, সেইটাকে দৃষ্টান্ত হিসাবে ব্যবহার করেছিলেন তার বক্তব্যে।
বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা, রাজনীতিকরণ ও মেরুকরণ। সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে যে কমিশন গঠিত হয়েছিল, সেই কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম গড়ে তোলার জন্য সংস্কার প্রস্তাব তৈরি করা। যাদের কাছে কাগজ আছে, ছাপা কিন্তু ভুল আছে। এটা এমন সময়ে আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হলো যখন বিশ্বব্যাপী সংবাদ মাধ্যমের স্বাধীনতা নতুন চ্যালেঞ্জের মুখে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সাংবাদিকদের অবশ্যই আরো সাহসী হতে হবে। এই যে রোডম্যাপ, কি ব্রেভ নিউ বাংলাদেশ, আমাদের ব্রেভ হওয়া, আরো ব্রেভ হওয়া, এটা এখন কঠিন হয়ে পড়েছে বৈশ্বিক বাস্তবতার কারণে। আমরা ইতিমধ্যে আমাদের ব্রেভনেস দেখিয়েছি। আমাদের 6 জন সাংবাদিক গত আন্দোলনে প্রাণ উৎসর্গ করেছেন। তারা তাদের দায়িত্ব পালন করতে যে প্রাণ হারিয়েছেন। তো সেখানে আর ফিলিস্তিনিদের এই যে প্রাণদানের কথা আমি বললাম, এগুলো সবকিছুই আমাদের অনুপ্রেরণা, আমাদেরকে আরো সাহসী হতে অনুপ্রাণিত করবে। এবং সে কারণেই আমাদের সামনে চ্যালেঞ্জটা, বাংলাদেশে এই মুহূর্তে গণমাধ্যমের সংস্কারের চ্যালেঞ্জটা অনেক অনেক বেশি কঠিন। বাংলাদেশে আমরা আমাদের এই কমিশনের কাজের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে মতামত গ্রহণ করেছি, অংশীজনদের সাথে পরামর্শ করেছি, জাতীয় পর্যায়ে একটা গণমাধ্যম জরিপ করেছি, মিডিয়া সার্ভে, এবং বিশ্বের বিভিন্ন দেশে যে উত্তম চর্চা, বেস্ট প্র্যাকটিসেস, সেখান থেকে অনুশীলন শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি। আমরা সুইডেনের কথা শুনলাম যে 259 বছরের ঐতিহ্য, এরকম আরো কোথায় কোথায় ইতিবাচক কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি। আমাদের বিশ্লেষণে আমরা দেখলাম যে গত 15 বছরে আগের সরকার সংবাদ মাধ্যমের উপর পদ্ধতিগতভাবে সিস্টেমেটিক্যালি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। টেলিভিশন চ্যানেলের লাইসেন্স যে দেওয়া হয়েছে, তা দেওয়া হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে। সাংবাদিকতার দক্ষতা বা তাদের সক্ষমতা আছে কি নেই সেগুলো যাচাই করা হয়নি। বিনিয়োগ বৈধ উৎস থেকে এসেছে কিনা তা জানানোর কোনো বাধ্যবাধকতা ছিল না। ফলে অনেক ক্ষেত্রেই কালো টাকা ব্যবহৃত হয়েছে। পরিণতিতে সংবাদ মাধ্যম হয়ে উঠেছে এক একটি গোষ্ঠীর হাতিয়ার, যার মাধ্যমে তারা তাদের ব্যবসায়িক সাম্রাজ্যকে প্রশ্নের বাইরে রাখতে বা সরকারের উপর প্রভাব বিস্তার করতে ব্যবহার করে এসেছে। কমিশন অংশীজনদের নিয়ে যেসব পরামর্শ সভা করেছে, সেখানে এমনকি উচ্চপদস্থ আমলারাও স্বীকার করেছেন যে অবৈধ কর্মকাণ্ডে যুক্ত সংবাদ মালিকদের চাপ ঠেকাতে তারা ব্যর্থ হচ্ছেন। তারা মিডিয়া লাইসেন্সিং এর ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ চেয়েছেন। মালিকদের স্বার্থ প্রকাশ করার কোনো বাধ্যবাধকতা না থাকায় অনেক মালিক সংবাদ মাধ্যমকে ব্যবহার করছেন প্রতিদ্বন্দ্বী ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের চরিত্র হনন, ভুল প্রচার এবং নিজেদের স্বার্থে সংবাদ নিয়ন্ত্রণ করতে। আপনারা পত্রিকা দেখলেই বুঝবেন, দেখতে পাবেন যে তাদের বিরুদ্ধে যে খবর, তাদের সম্পদ জব্দের খবর, সে খবর পত্রিকার পাতায় নেই, তাদের টেলিভিশনে প্রচার হয়নি। এটা এক ধরনের পাঠককে, দর্শককে বঞ্চিত করা। আপনি পয়সা দিয়ে পত্রিকা কিনেছেন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর আপনি জানতে পারছেন না। তো নানাভাবেই এই অপব্যবহারগুলো হচ্ছে। একাধিক গণমাধ্যমের মালিকানা আছে, কেন্দ্রীভূত। সংবাদ মাধ্যমের যে প্রভাবক ক্ষমতা, সেই ক্ষমতার কেন্দ্রীকরণের চেষ্টার অংশ হিসাবে একাধিক গণমাধ্যম, একই সাথে টেলিভিশন, একই ভাষায় একাধিক দৈনিক পত্রিকা, অন্য ভাষার পত্রিকা, অনলাইন চ্যানেল, নিউজ রেডিও চ্যানেল ইত্যাদি মালিক হওয়া সম্ভব। এটা এই দেশে হয়েছে। ফলে তারা বিভিন্ন একই কন্টেন্ট বিভিন্ন প্ল্যাটফর্মে হুবহু প্রচার করছেন। এটা বাজারকে প্রভাবিত করার, তাদের পাঠক, দর্শক, শ্রোতা, জনগণকে প্রভাবিত করার একটা চেষ্টা। গণমাধ্যমের মালিক কারা, এই প্রশ্ন কিন্তু বিশ্বব্যাপী এখন আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অনেক দেশেই ক্রস ওনারশিপ নিষিদ্ধ। এই ক্রস ওনারশিপ হচ্ছে
একই সাথে আপনি টেলিভিশনের মালিক এবং পত্রিকার মালিক হতে পারবেন না। আপনি যদি টেলিভিশনের মালিক হন, আপনি পত্রিকার মালিক হতে পারবেন না। আপনি পত্রিকার মালিক হলে টেলিভিশনের মালিক হতে পারবেন না। এটা যুক্তরাষ্ট্রে আছে এই আইন, ইউকে যুক্তরাজ্যে আছে, 2020 নামে এই আইনটি পরিচিত। অর্থাৎ আপনি যদি একটি টেলিভিশন চ্যানেলের মালিক হন, আপনি পত্রিকায় কোনোভাবেই 20% বেশি মালিক হতে পারবেন না। আবার সেখানে আরও একটি স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড হচ্ছে পাঠক এবং দর্শকের সংখ্যা কত শতাংশ আপনার অনুষ্ঠান দেখে, সেটার উপরেও একটা নিয়ন্ত্রণের মাধ্যম রয়েছে, যে এককভাবে যাতে কেউ মার্কেটে আধিপত্য তৈরি করতে না পারে। কানাডা, ইউরোপ এসব দেশেও এ ধরনের নিয়ম আছে, ইউরোপের অনেক দেশে। আমরা ইতিমধ্যে সমালোচনা শুনেছি যে ভারতে তো এ ধরনের নিয়ন্ত্রণ নেই। ভারতে তো পত্রিকার মালিক টেলিভিশন চ্যানেল করেন, টেলিভিশন চ্যানেলের মালিক পত্রিকার মালিক হয়েছেন এবং চলছে সেগুলো। ভারত এক্ষেত্রে খুবই দুর্বল, বাজে একটা দৃষ্টান্ত। আমরা জানি গণমাধ্যম সূচকে ভারতের অবস্থান কোথায়, আমাদেরও নিচে। ভারতের গণমাধ্যম গদি মিডিয়া নামে পরিচিত, যেটা আমাদের এখানে গণমাধ্যমের অবস্থা গত 15 বছরে হয়েছিল। যদিও আমরা গদি মিডিয়া বলিনি, কিন্তু আরো অন্য কিছু বলা হয়েছে। আমরা কি সেটা চাই? সেই ধারা অব্যাহত রাখতে চাই? গণমাধ্যমকে জবাবদিহিমূলক করা দরকার। এখানে মালিকানার প্রশ্নটা যেভাবে এখন কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে, সেখানে এটার বিকেন্দ্রীকরণ, গণতন্ত্রায়ন দরকার। অনেক দেশেই আমরা, এমনকি যুক্তরাষ্ট্রে বলা হয় যে ব্লুমবার্গ কিংবা আপনার ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, এই সমস্ত পত্রিকার কথা বলা হয় যে রুপার্ট মার্ডকের তো ওটা সাম্রাজ্য, নিউজ ওয়ার্ল্ড। কিন্তু ওগুলো কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি, স্টক এক্সচেঞ্জে ওগুলো ট্রেডিং হয়। রুপার্ট মার্ডক এবং তার পরিবারকে শেয়ার হোল্ডারদের কাছে এসে জবাবদিহি করতে হয় বছরে একবার না একবার। আমাদের এখানে ব্যক্তি মালিকদের তা করতে হয় না। একটা ন্যূনতম কিছুটা ডিফিউশন মালিকানায় প্রয়োজন। সেজন্য আমরা বলেছি যে গণমাধ্যমের মোটামুটি মাঝারি এবং বড় যে কোম্পানিগুলো আছে সেগুলো শেয়ার বাজারে চলে যাওয়া উচিত। শেয়ার বাজারে তালিকাভুক্ত হলে তারা অন্তত তাদের আয় ব্যয়ের হিসাব, তাদের নীতি, এগুলো ডিসক্লোজার দিতে বাধ্য হবেন, প্রকাশ করতে বাধ্য হবেন। এখানে প্রশ্ন এসছে যে বাংলাদেশের গণমাধ্যম লাভজনক না, সুতরাং যেহেতু লাভ করে না, সারাক্ষণ লোকসানের মুখে আছে, তো এইসব প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়লে সে শেয়ার কেউ কিনবে না, আন্ডার সাবস্ক্রাইবড হবে। কথাটা কিন্তু একেবারে সত্য না। আমরা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজের কাছ থেকে প্রতিটি মিডিয়া কোম্পানির হিসাব নিয়েছিলাম, যাচাই করেছি। অনেকেই আপডেট হিসাব দেন না, কারো কারো হিসাব সেই 2013 সালের, কারো কারো হিসাব 2023 সালের, কারো কারো 21-22 এরকম। কিন্তু সর্বশেষ হিসাব যাদের পাওয়া গেছে সেগুলোর ভিত্তিতে আমরা দেখেছি অন্তত 1.5 ডজন কোম্পানি প্রফিট করে। আমাদের এখানে আজকে আছেন মালিক, সংবাদপত্র মালিক সমিতির সভাপতি একে আজাদ, তার কোম্পানি কিন্তু প্রফিট করেন। যদি 18টা কোম্পানি প্রফিট করতে পারে, তাহলে তাদের নিশ্চয়ই শেয়ার বাজারে যাওয়ার সক্ষমতা আছে। এবং শেয়ার বাজারে যে শুধুমাত্র লাভজনক কোম্পানি যায় তা কিন্তু না, বিশ্বের বহু দেশেই সামাজিক উদ্যোগ শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। আমাদের দেশেও এটা হতে পারে। সে কারণে আমরা এই প্রস্তাব দিয়েছি। আসলে মূল সমস্যা এখন গণমাধ্যমে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে সংখ্যাতিরিক্ত সংখ্যায়, বিপুল সংখ্যায় গণমাধ্যম প্রতিষ্ঠান শুরু হয়েছে, কাজ করতে শুরু করেছে, এবং তারা লাভজনক না হলেও যেন তেনভাবে তাদের প্রতিষ্ঠান চালাচ্ছে। এই যে যেন তেনভাবে প্রতিষ্ঠান চালানো, এটার কারণে যেটা হয় সেটা হলো তারা একদিকে বিজ্ঞাপন নেবার জন্যে নানাভাবে ছাড় দেন, অনৈতিক প্রতিযোগিতায় লিপ্ত হন, ফলে খারাপ বাজার আরো খারাপ হচ্ছে, আরো দুর্বল হচ্ছে। আর একদিকে যেটা করেন সেটা হলো তারা পৃষ্ঠপোষকতা, সরকারের অথবা বিভিন্ন গোষ্ঠীর পৃষ্ঠপোষকতার উপর নির্ভরশীল হয়ে পড়েন, তাদের দয়া দাক্ষিণ্যের উপর নির্ভরশীল হয়ে পড়েন। তা আপনার অর্থনৈতিক দয়া দাক্ষিণ্য
এই বিষয়ে আপনি যতই অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বেন ততই আপনার স্বাধীনতা আপনি একটু একটু করে ছাড় দিতে শুরু করবেন। এবং সেভাবেই কিন্তু স্বাধীনতা অনেক খর্ব হয়েছে, হচ্ছে, হয়ে চলেছে। এখানে বলা দরকার যে যে সমস্ত সংস্কার প্রস্তাব নিয়ে ক্ষীণ আপত্তি উঠেছে তার মধ্যে একটা হলো, আমরা বলেছি যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দরকার, সেজন্য জাতীয় পর্যায়ে একটা ন্যূনতম বেতন স্কেল নির্ধারণ করা হোক, যেটা সরকারি কর্মকর্তাদের, প্রথম শ্রেণীর কর্মকর্তা যাদের বলে তাদের বেতন স্কেলের সমান, নবম গ্রেডের। সমালোচনা উঠেছে যে এটি বাস্তবায়নযোগ্য নয়, কারণ গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো খুব দুর্বল অবস্থায় আছে এবং যদি এটা বাস্তবায়ন করা হয় তাহলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। অর্থাৎ তাদের আর্গুমেন্ট, তাদের যৌক্তিকতা যে সাংবাদিকরা এখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করুক, তারা একটা তাদের প্রতিষ্ঠান চালিয়ে যাবেন, দুর্বলভাবেই চালিয়ে যাবেন। এখানে সফল ব্যবসায়িক মডেল উদ্ভাবনের কথা তারা ভাবছেন না, যেটা কিভাবে সম্ভব। সাংবাদিকদের বেতন দিয়েই কাজ করাতে হবে। আপনি যদি বেতন না দিয়ে কাজ করেন তাহলে সাংবাদিকরাও দুর্নীতিতে জড়িয়ে পড়বে, তারা আপোষ করবে। যারা এই যুক্তি দিয়েছেন যে নবম গ্রেডের সরকারি কর্মকর্তাদের বেতনের সমান বেতন দিলে অসুবিধা হবে, তারা কিন্তু অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়নের সার্টিফিকেট দিয়ে সরকারের কাছ থেকে যে বিজ্ঞাপন রেট নেন সেই রেট তারা নিতে পারেন না। কারণ অষ্টম ওয়েজ বোর্ড যদি তারা পুরোপুরি প্রতিপালন করে থাকেন, অর্থাৎ গত 10 বছরে, অষ্টম ওয়েজ বোর্ড ঘোষিত হয়েছিল 2014 সালে, গত 10 বছরে যদি তাদের প্রাপ্য ইনক্রিমেন্টগুলো যথাসময়ে দেওয়া হতো তাহলে এখন বেতন যে পর্যায়ে পৌঁছাতো সেটা কিন্তু ওই নবম স্কেলের সমপর্যায় বা তার চাইতে বেশি হতো। আমার সাথে এই বিষয়ে একটা আলোচনায় এসেছিলেন তৃতীয় মাত্রায় নিউ এজের সম্পাদক নুরুল কবির। তিনি আবার সমালোচনা করে বলেছেন যে আপনি বরং কম বলেছেন, আপনার আরো বেশি বলা উচিত ছিল। সরকারি কর্মকর্তারা যে বেতন পান তার চাইতে যদি সাংবাদিকের বেতন কম হয় তাহলে ওই সাংবাদিক যে সরকারি কর্মকর্তার কাছে জবাবদিহি চাইতে পারে না, কারণ তার অবস্থানটা তখন একটু নিচে থাকে। আমি তার যুক্তি মানি, কিন্তু আমি তাকে জবাব দিয়েছি যে এটা হলো আমরা ন্যূনতম লেভেল বলেছি। আমরা আশা করব সংবাদপত্রের মালিকরা, সম্পাদকরা এর চাইতে বেশি বেতন দেবেন। আমি আবারও বলবো যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায় তাহলে আপনি সংবাদপত্রের স্বাধীনতা বলেন, সাংবাদিকতার স্বাধীনতা বলেন, লাভ হবে না। কার্ড ধরিয়ে দেবেন আর মাইক্রোফোন ধরিয়ে দেবেন, তারা জেলায় জেলায় ব্যবসা করবে। এই ব্যবসা বন্ধ করতে হবে। আপনি স্থানীয় পর্যায়ে সাংবাদিকদেরকে বিজ্ঞাপন এজেন্ট বানাবেন, তারা আপোষ করবে। বিজ্ঞাপন সংগ্রহ সাংবাদিকের কাজ নয়। আমরা যতগুলো পরামর্শ সভা করেছি সব জায়গাতেই কিন্তু এই প্রশ্নগুলো এসছে, এবং এমনকি শুধু আমাদের পেশার লোকেরা না, আমাদের পেশার লোকেরা বাইরেও প্রশাসনের কর্মকর্তারাও বলেছেন যে সাংবাদিকদের বেতন ভাতার ব্যাপারটা আপনারা একটু দেখেন, এটা ঠিক না করলে সমস্যার সমাধান হবে না। সুতরাং আমরা সাংবাদিকদের বেতন ভাতার কথা যেমন বলেছি, তেমনি গণমাধ্যম যাতে একটা টেকসই ব্যবসার মডেল উদ্ভাবন করতে পারে, একটা টেকসই ব্যবস্থায় তাদের ব্যবসা পরিচালনা করতে পারে, সেজন্যও কতগুলো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপারিশ করেছি সরকারের কাছে। একটা হচ্ছে যে এখন যে অনিয়ম আছে, সরকারের মিডিয়া তালিকাভুক্তি বলে পত্রিকার একটা বিষয় আছে, মিডিয়া তালিকাভুক্তি হলে সরকারি বিজ্ঞাপন পাওয়ার যোগ্য হয়। ওই তালিকায় বর্তমানে 600-র উপরে কাগজ ঢাকা শহরে তালিকাভুক্ত, কিন্তু আমরা হকারদের কাছে দেখেছি তাদের বিক্রির রসিদ র্যান্ডম বেসিসে 3টে দিনের দেখেছি, একদিনের না, একই মাসের না, 3টে মাসের 3টে দিনের রসিদ দেখেছি। 52টার বেশি কাগজ কেউ কেনে না, বিক্রি হয় না, তারা করে না বিক্রি। তো বাকি তাহলে 548টা কাগজ, এই কাগজগুলো কি হয়? তারা তো বিজ্ঞাপন নিয়ে যাচ্ছে। ওই 448টা কাগজ বিজ্ঞাপন নিয়ে যাচ্ছে, ওই বিজ্ঞাপন যদি আপনার এই বাকি 52টা কাগজের মধ্যে যেত তাহলে এই 52টা কাগজের উন্নতি হতো কিন্তু আর্থিক অবস্থা। দ্বিতীয় প্রশ্ন, এই সরকারি বিজ্ঞাপনের সর্বশেষ দর বেড়েছিল 2014 সালে। গত 10 বছরে, 11 বছরে
তাদের বিজ্ঞাপনের রেট বাড়েনি, কিন্তু প্রতি বছর গত 10-11 বছরে মুদ্রাস্ফীতির হার ছিল কত? গড়ে 10% বেশি। তাহলে দ্বিগুণেরও বেশি হয়ে যাওয়ার কথা কিন্তু সরকারি বিজ্ঞাপনের রেট, যদি বাজারের সাথে সামঞ্জস্য রাখতে হয়। আমরা বলেছি যে এই সরকারি বিজ্ঞাপনের রেট বাড়াতে হবে। গণমাধ্যম প্রতিষ্ঠানের উপরে অন্যায় কিছু কর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা বলেছি এই করগুলো তুলে নেন, যেমন অগ্রিম কর নেওয়া হয়, এবং সেই অগ্রিম কর তারা আর কোনোদিন ফেরতও পান না, অ্যাডজাস্টও করে না তাদের হিসাবের সাথে যখন তারা কর দেন। আমরা এই যে নীতিগতভাবে কতগুলো সিদ্ধান্তর কথা বলেছি যে এইগুলো নেন, করের বোঝা কমান এবং প্রণোদনা দেন। কারণ খবরের ব্যবসা, সংবাদপত্র বা সংবাদ মাধ্যম এটা অন্য আর 10টা ব্যবসার মতো নয়। পাবলিক গুড কথাটা এসছে, জনসেবা, জনগণের জন্য সেবামূলক একটা ব্যবসা, একটা কাজ। সুতরাং পাবলিক গুডকে সাপোর্ট দিতে হবে। আপনি যদি রপ্তানি খাতের শিল্পকে কর রেয়াত দেন, তাহলে আপনি পাবলিক গুড যেই শিল্প দিচ্ছে সেই শিল্পকে আপনি কর রেয়াত কেন দেবেন না? দেওয়া উচিত। সরকারকে আমরা সেটা বলেছি যে দিতে হবে। আমাদের এই সংবাদ মাধ্যমে আরো অদ্ভুত কিছু বিষয় আছে। আমাদের কর নীতিতে, সংবাদ মাধ্যমে না, কর নীতিতে অদ্ভুত কিছু বিষয় আছে। আপনার সৃজনশীলতার উপরে কর আরোপ করা হয়েছে। আপনি পত্রিকায় লেখেন, আপনাকে যে পারিশ্রমিক দেয় সেখান থেকে সরকার অগ্রিম কর, আয়কর কেটে রাখে। টেলিভিশনের শিল্পী, রেডিওর শিল্পী, তাদের কাছ থেকে এরকম অগ্রিম কর কেটে রাখে। আমরা বাংলাদেশ বেতারের এমন রেকর্ড দেখেছি যে 300 টাকা করে একজনকে, সাংবাদিককে দেওয়া হচ্ছে সংবাদ সংগ্রহের জন্য। তো 300 টাকায় তার যাতায়াত ভাতা হয়, তার কাছ থেকে আবার মাসে 12টার বেশি রিপোর্ট নেওয়া হয় না। এখন 300 টাকার উপরে আবার 10% যদি অগ্রিম কর কেটে রাখে আর 12টা রিপোর্ট নেয়, তার যে আয় হয় সারা বছরের আয় যোগ করলেও তো করযোগ্য আয়ের সীমা হবে না ওই ব্যক্তির, কিন্তু তার কর কেটে রাখা হচ্ছে অগ্রিম। আর ওই টাকা সে কোনোদিন ফেরত পাবে না। এটি ইউরোপ আমেরিকার মতন দেশ নয় যে আপনার কাছ থেকে বাড়তি কর কেটে রেখেছে সরকার, অতএব খুব ভদ্রভাবে হিসাব করে আপনার বাসায় একটা চেক পাঠিয়ে দিল। এটা হচ্ছে সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করার, আমার বন্ধু নুরুল কবিরের ভাষায় সৃজনশীলতা প্রতিবন্ধী কর নীতি। তো আমাদের এই কর নীতিগুলো ঠিক করার জন্য আমরা বলেছি সরকারকে। আমরা কর্পোরেট ট্যাক্স কমানোর কথা বলেছি, কারণ আমি হিসাব করে দেখেছি আমাদের ওই যে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী, অডিটেড আর্থিক বিবরণী পরীক্ষা করার সময় দেখেছি যে এমন প্রতিষ্ঠান তার কর্পোরেট কর দেওয়ার আগে মুনাফা হয়েছে 1,89,00,000 টাকা, কিন্তু কর দেওয়ার পরে তার লোকসান হয়েছে 35,000 কোটি টাকা। এই কর, এটা কিভাবে যৌক্তিক হয়? আমরা সে কারণে বলছি যে গণমাধ্যম যারা সুস্থ সাংবাদিকতা করবে, ভালো সাংবাদিকতা করবে, প্রতিযোগিতাপূর্ণ স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে, ন্যায্য প্রতিযোগিতার মধ্য দিয়ে সাংবাদিকতা করবে যে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো, সেগুলো ভালোভাবে টিকে থাকতে পারবে যদি সরকারের এই নীতিগত সংস্কারগুলো সরকার করেন, করের বোঝা কমান এবং তাদেরকে কিছু প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করেন। তাহলে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো লাভজনকভাবেই চলতে পারবে। লাভজনক মানে অন্যান্য লাভজনক ব্যবসার মতন না, পাবলিক গুডের জন্যে যে মিশনারি একটা কমিটমেন্ট থাকে, সেই কমিটমেন্ট নিয়ে প্রতিষ্ঠানগুলো ভালোভাবে টেকসই মডেলেই চলতে সক্ষম হবে। আমাদের সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে যখন আলোচনা করছি, তখন স্বাধীন সাংবাদিকতার জন্য বর্তমান বৈরী পরিবেশের প্রসঙ্গ এড়িয়ে যাওয়াটা সমীচীন না, এটা যাওয়া যায় না। এখনো সাংবাদিকরা গালাগালির শিকার হন, মৌখিক আক্রমণ যেটাকে বলে, হুমকি দেওয়া হয়, ফিজিক্যাল অ্যাসল্ট হচ্ছে, অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে, হত্যা মামলা,
সাংবাদিকতা হত্যা করতে যায়নি। হ্যাঁ, অনেকে তার রাজনৈতিক কারণে, রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক বিশ্বাস কিংবা রাজনৈতিক দলের সক্রিয় সমর্থক হওয়ায় উস্কানিমূলক সহিংসতায় উস্কানি দিয়েছেন, সেজন্য সহিংসতায় উস্কানি দেওয়ার মামলা হতে পারে, আইনে সেই বিধান আছে। কিন্তু আপনি হত্যা মামলা দিয়েছেন, হত্যা মামলা দিয়ে তাদের আটক রাখা হয়, এটা গ্রহণযোগ্য না। এবং এর ফলেই কিন্তু এক ধরনের পরিবেশে অস্বস্তির পরিবেশ, বৈরী পরিবেশ বলে মনে হয় এবং তৈরি হয়। আমরা দেখছি যে যতটা ভীতির কথা বলা হচ্ছে, এই ভীতির পেছনে কি আছে? পেছনে হচ্ছে অনলাইনে হুমকি দেওয়া। কেউ একজন অনলাইনে একটা কথা বলল যে তোমরা এটা করেছো, আমরা আসছি তোমার অফিসে, সাথে সাথেই তার প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। মব তৈরি হয়, সংগঠিত হয়, কিছু সংখ্যক লোকজন পত্রিকা অফিস কিংবা গণমাধ্যম প্রতিষ্ঠান, টেলিভিশন চ্যানেলের বাইরে সমবেত হয়, বিক্ষোভ হয়। এর থেকেই একটা ভীতির পরিবেশ তৈরি হয়। এই ভীতির পরিবেশ কোনোভাবেই অস্বীকার করা যাবে না যে সাংবাদিকতার উপর, স্বাধীন সাংবাদিকতার উপর প্রভাব ফেলছে।